আজকে হবে লেকচার 5। যে পয়েন্টটা চলছিল সেটা হচ্ছে চৌম্বক ধর্ম। এই পয়েন্টটা চলছিল এবং এটা বলা হয়েছিল যেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যা শেখা ছিল এর আগের দিনে এই টপিক সম্বন্ধে সব শিখিয়ে দিয়েছি। শুধুমাত্র প্রবলেম কয়েকটা বাকি ছিল। আগের প্রবলেম না দেখলে, আগের ভিডিও না দেখলে এই চৌম্বক ধর্ম কিছুই বোঝা যাবে না। ওই জন্য আগের ভিডিও অবশ্যই দেখতে হবে, এটা ভিডিও দেখার আগে। চৌম্বক ধর্ম আজকে জাস্ট অ্যাপ্লিকেশন বলবো। এরকম কোশ্চেন এসছে যে কপার প্লাস আয়নের চুম্বকীয় চরিত্র কেমন? চুম্বকীয় চরিত্র মিন্স এ ডাইম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক, এতটুকু বলতে হবে। তো এর ফান্ডা ছিল যে যদি কারো কাছে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন থাকে, তাহলে প্যারাম্যাগনেটিক, যদি না থাকে তাহলে ডাইম্যাগনেটিক। এটা হচ্ছে রুলস। এই রুলসে যদি ফেলি তাহলে কপার 29 অ্যাটমিক নাম্বার অনুযায়ী এবার ইলেকট্রন বিন্যাস করব আর্গন। যা শিখিয়েছিলাম 3d 4s2 এভাবে বসিয়ে দেব। 18 দিয়ে 20 পড়ে আছে কটা? 9টা, তাই 3d 9। কিন্তু d কক্ষে 4টি এবং 9টি ইলেকট্রন থাকতে পারে না, তাই d10 এবং 4s 1। কপার প্লাস, তার মানে কপারের কাছ থেকে একটি ইলেকট্রন বেরিয়ে যাবে। কোথা থেকে বেরোবে? 4s থেকে বেরোবে। কেন বেরোবে? কারণ 4s এর শক্তি কম। তো এখান থেকে একটা ইলেকট্রন বার করে দিলে পড়ে থাকবে আর্গন 3d10। এটা হচ্ছে কপার প্লাসের ইলেকট্রন বিন্যাস। আমাকে দেখতে হবে এর মধ্যে অযুগ্ম ইলেকট্রন আছে কি নেই, ব্যাস এতটুকুই। তাহলে 3d যদি 10 হয় তাহলে 10টা ইলেকট্রন দিয়ে দিলাম। 5টা, 6, 7, 8, 9, 10। অযুগ্ম ইলেকট্রন কটা আছে? অযুগ্ম ইলেকট্রন কটা আছে? 0। যদি 0 হয় তাহলে কি হবে? 0 যদি হয় তাহলে কি হবে? ডাইম্যাগনেটিক। আর যদি একটি মাত্র অযুগ্ম ইলেকট্রন থাকে, অ্যাটলিস্ট কমপক্ষে একটিও যদি থাকে, তাহলে প্যারাম্যাগনেটিক। তাহলে এটা কি হলো? ডাইম্যাগনেটিক। ব্যাস, অ্যানসার কমপ্লিট। এটা 1 বছর এসেছিল সালে। যা থিওরি সব বলে দিয়েছি, তাই আজকে থিওরির কোনো জায়গা নেই, শুধুমাত্র প্রবলেম। নেক্সট এরকম কোশ্চেন এসেছিল যে কোন একটি পরমাণু, কোন পরমাণু বা কোন ধাতু M2+ বা কোন ধাতব আয়ন বলে দিচ্ছে, কোন ধাতব আয়ন M2+ n equal to 27, এরকম কিছু। কোন ধাতব আয়ন M2+ m equal to 27 এর চৌম্বক ভ্রামক, কঠিন লাগছে শুনতে, μs এর মান নির্ণয় করো। এটা 1 বছর এসেছে পরীক্ষায়। আমাকে মৌলের নাম বলেনি, আমি বুঝতে পারছি এটা আলাদা কথা যে 27 অ্যাটমিক নাম্বার কোবাল্টের হয়, বাট লেখা বৈধ নয় যেহেতু আমাকে M বলেছে, তাই আমি M দিয়ে শুরু করব। M27 অ্যাটমিক নাম্বার 27 ইলেকট্রন বিন্যাস। কেন ইলেকট্রন বিন্যাস করব? কারণ মূল থিওরি হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। আর্গন 3d 4s2 20 হয়ে গেল। কটা পড়ে আছে? 7টা, তাহলে 3d7। কোন আয়ন বলেছে? M2+, তাহলে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে। কোথা থেকে বের হবে? 4s থেকে। তাহলে কি পড়ে থাকবে? আর্গন
3d7। আমি এর আগের দিন বলেছিলাম, আবার রিপিট করছি, যে d7 d5 d10 দেখে যদি অযুগ্ম ইলেকট্রন না বোঝা যায় তাহলে আগে এরকম করে এঁকে নিতে হবে, তাহলে ভুলের কোনো সম্ভাবনা থাকবে না। d7 তাহলে 1 2 3 4 5 কটা পড়ে আছে? দুটো, তাহলে 1 and 2। তাহলে অযুগ্ম ইলেকট্রন কটা? তিনটে, তাহলে n equal to 3। অযুগ্ম ইলেকট্রন সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, n equal to 3। অযুগ্ম মিন্স সিঙ্গেল সিঙ্গেল থাকবে। আমাকে বলেনি যে এটা ডাই নাকি প্যারা, যদি আমাকে তাই বলতো তাহলে এখানে প্রবলেম শেষ হয়ে যেত, যে অযুগ্ম ইলেকট্রন আছে সুতরাং এটা প্যারাম্যাগনেটিক, না থাকলে ডায়াম্যাগনেটিক। বাট আমাকে বলেছে মিউ এস এর মান নির্ণয় করো, তো আমরা সূত্র কি জানি, এর আগের দিন সব হয়েছে এগুলো। মিউ এস ইকুয়াল টু n ইনটু n প্লাস 2 তার রুট, একক কি bm। n ইকুয়াল টু অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, তাহলে n কত পেয়েছি? 3। তাহলে মিউ এস ইকুয়াল টু 3 ইনটু 3 প্লাস 2 bm। তাহলে কত পাবো? মিউ এস ইকুয়াল টু রুট ওভার 15। এতটুকু করলে হবে। এর মান যদি বার করি তাহলে মিউ এস ইকুয়াল টু 3.82 bm। ওকে, কে একজনও ফলো করেছিস এর আগের ভিডিও? করেছিস তো বোঝা যাচ্ছে তো? ও আচ্ছা, তাহলে কিছু করার নেই। হ্যাঁ, আচ্ছা যাকে এর আগে ভিডিও না দেখ, এটুকু এডিট করতে হবে। নেক্সট, এবার এই ধরনের কোশ্চেন থাকে, অর্থাৎ এই চ্যাপ্টার, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক, তাই এই টপিক থেকে যত ধরনের কোশ্চেন হয় আমি এখানে আলোচনা করছি, এর বাইরে একটি মাত্র কোশ্চেন করার জায়গা থাকবে না। এরকম একটা কোশ্চেন এসেছিল এইচএসএল কম্বাইন্ড নিটে, এরকম কোশ্চেন এসেছিল, কোন m পরমাণু বা আয়ন, কোন একটা আয়ন দিতে পারে, m পরমাণু, মিউ এস এর মান, মিউ এস এর মান রুট ওভার 35 হলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা নির্ণয় করবে। রুট ওভার 35 হলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা নির্ণয় করবে। তো একদম প্লেন ভাবনা যারা ভাববে তাদের জন্য এটা রুলস। মিউ এস ইকুয়াল টু দেওয়া আছে রুট ওভার 35 bm, সরি এখানে ইউনিট দেওয়া হয়নি, bm এটা দেওয়া আছে। আবার আমরা জানি মিউ এস ইকুয়াল টু n ইনটু n প্লাস 2। যদি ইললজিক্যাল পার্সন হোস তাহলে এটা সমান কি লেখা যায়? যদি ইললজিক্যাল পার্সন হয় আমরা, তাহলে এটা লেখা যায় রুট ওভার 35, হ্যাঁ না? কারণ মিউ এস ইকুয়াল টু 35 আর মিউ এস ইকুয়াল টু এটা, তাহলে দুই দিকে সমান করে n এর মান বের হলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বেরিয়ে গেল। বাট এটা হচ্ছে একদমই আগেকার প্রসেস, মানে একদম জেনারেল মেন্টালিটি যারা এখন 4G যুগের স্টুডেন্ট তারা কি করবে, n ইকুয়াল টু যদি 1 হয়, n মিন্স অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যদি 1 হয় তাহলে কি হবে?
মিউএস ইকুয়াল টু সূত্র কি n ইনটু n প্লাস 2 তার এটা হচ্ছে সূত্র। তাহলে আমি বসি 1 বসাই, তাহলে কি পাবো রুট ওভার 3 যার মান 1.732 2। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যদি 2 হয় তাহলে বসাই 2 ইনটু 2 প্লাস 2, তাহলে 2 প্লাস 2 ইকুয়াল টু 4 রুট 8, তাহলে মিউএস ইকুয়াল টু রুট 8 এর মান 2.82 সবগুলো বিএম বললেও না বললেও। n ইকুয়াল টু 3 বসাই 3 প্লাস 2 5 ইনটু 3 তাহলে কত রুট 15 যার মান 3.87 বিএম। n ইকুয়াল টু যদি 4 হয় তাহলে মিউএস ইকুয়াল টু 24 যার মান 4.89। n ইকুয়াল টু যদি 5 হয় তাহলে মিউএস ইকুয়াল টু রুট ওভার 35 ইকুয়াল টু 5.91। এবার এটা মনে রাখা মনে হচ্ছে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, তো এটা একটু সোজা করে দিই। এটা ভেতরে এটা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যত হবে শুরু হবে সেটা দিয়ে। অযুগ্ম ইলেকট্রন 1 তাহলে মান শুরু হবে 1 দিয়ে, এগুলো শর্টকাট ট্রিক্স। যদি 2 হয় তাহলে 2 দিয়ে, 3 হলে 3 দিয়ে শুরু হবে, 4 হলে 4 দিয়ে শুরু হবে, 5 দিলে 5 দিয়ে শুরু হবে। আরো সোজা করে দিচ্ছি 8 7 2 যোগ করে দে 8 9 2 যোগ করে দে 9 1, এটুকু মনে রাখতে। এবার সোজা এটা হচ্ছে ফান্ডা, সোজা কি করে করব এখানে চলে। আমাকে বলেছে রুট ওভার 35 অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত 5। কোনো ক্যালকুলেশনের দরকার নেই, একদম সরাসরি উত্তর। তো যদি 4g যুগে ভাবিস তাহলে এইভাবে আনসার। যদি এটা ডিফিকাল্ট মনে হয় এটা বাদও দিয়ে দিলাম, তবুও তো অন্তত পক্ষে এভাবে ভাবো যে যেটা বলেছে আমাকে আমি এর মান বসাতে থাকবো, কত বসালে ওটা আসবে, যেটা বসালে আসবে সেটাই হবে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। এটা কেন করবো না, কারণ এটা খুবই ডিফিকাল্ট প্রসেস, কারণ এখানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, ডিএনএ এর মান বার করতে হবে। এটা করা মানে হচ্ছে অপরাধ করা আমার মনে হয়, কারণ জীবনে মেলাতে পারবি না। সরি, এটা ভুল হয়ে গেল, জীবনে মেলানো যাবে না, মেলানো যাবে বাট অনেক লেন্দি প্রসেস হবে। যদি না বিশ্বাস হয় তাহলে বাড়িতে করে দেখলেই হবে। বাট এটা হচ্ছে সোজা প্রসেস, খুবই সোজা প্রসেস, যেহেতু মুখে মুখে অ্যান্সার হয়ে যায়। তাহলে এখান থেকে যে কোনো পরীক্ষায় বসি যে যে ধরনের কোশ্চেন হবে সেই কোশ্চেনগুলো বলা হয়ে গেল। এছাড়া পৃথিবীর যে কোনো এক্সাম হোক না কেন এর বাইরে একটিও টাইপের কোশ্চেন হতেই পারে। লাস্ট ভৌত ধর্মের মধ্যে এবার আসছে বর্ণ অর্থাৎ কালার। মানুষের যেমন কালার আছে, কালো সাদা ডিফারেন্ট কালার, তেমনি কম্পাউন্ডেরও কালার আছে, ডিফারেন্ট কালার তারা শো করে। তো এই কালার যতগুলো মৌল আছে সবাই কিন্তু শো করে না, অর্থাৎ পর্যায় সারণী যদি এস ব্লককে দেখি ওরা অতটা কালারফুল হয় না, পি ব্লকে কিছু কিছু মৌল কালারফুল হয়, কিন্তু ডি ব্লকে কয়েকটা মৌল বাদ দিয়ে সব মৌলগুলোই কালার হয়। প্রশ্ন হচ্ছে এখানে এস ব্লক মৌলের বেশিরভাগ কালার হলো না, পি ব্লক মৌলের বেশিরভাগ কালার হলো না, কিন্তু ডি ব্লক এমন কি ক্যারেক্টারিস্টিক্স বহন করলো, এমন কি পূর্ণ করলো যার জন্য ওরা সব সুন্দর সুন্দর রং পেলো, বাকি মৌলগুলো পেলো না। এর রিজন তো ওই জন্য প্রথমে শুরুটাই করি যে সন্ধিগত মৌলগুলি রঙিন হয় কারণ, এটা হলো স্টেটমেন্ট, কারণ এখন বুঝবো তারপরে বলবো কেন হয়। কারণ জীবনে আসবে বাট এক্সপ্লেন তো করতে হবে। আমরা জানি
যে সর্বশেষ ইলেকট্রন থাকে ডি উপকক্ষে যারা সন্ধিগত মৌল হয়। কারণ শুরুতেই বলা হয়েছিল যে ডি উপকক্ষ অবশ্যই কি থাকবে, আংশিক পূর্ণ থাকবে, না হলে সন্ধিগত মৌল কেউ হতেই পারে না। আমরা কি জানি, এটা যদি ডি উপকক্ষ হয়, এটা যদি ডি উপকক্ষ হয়, তো ডি উপকক্ষের কটা ভাগ জানি আমরা? 5টা, যেগুলো এক একটা ভাগের নাম হবে কক্ষ। এই কক্ষগুলোর আবার নাম দেওয়া হয়েছে dxy, dyz, dzx, dx² y² and dz²। এগুলোর নাম দেওয়া হয়েছে প্রত্যেকটা কক্ষ। অর্থাৎ এটা হচ্ছে উপকক্ষ আর এগুলো হচ্ছে কক্ষ, এগুলো ভাগ। আমরা আজকে দুটো ভুল ভাঙবো। এক, হুন্ডের সূত্র যখন বলেছিল তখন বলেছিল সমশক্তি সম্পন্ন কক্ষ, তার মানে এদের সবটা কক্ষকের শক্তির মান সমান এক। এটা আজকে আমরা জানি, সরি এতদিন জেনে এসেছি। এবং এর সাথে আরেকটি কথা জেনে এসেছি যে বাসে যতগুলো সিট থাকবে সবটা সিটের ভাড়া সমান। এই দুটো স্টেটমেন্ট আমরা জেনে এসেছি। আজকে এসে জানবো এই দুটো স্টেটমেন্টই রং। যদি কলকাতার বাসে যাস তাহলে যেগুলো সামনের সিট আর যেগুলো পেছনের সিট, দুটো ভাড়া কিন্তু দুই রকম হবে। পেছনের সিটের ভাড়া কম হবে, সামনের সিটের বেশি হবে। এই জন্য পেছনের সিটে যদি রাত্রে ঘুমানো যায়, সকালে কোন সিটে থাকবো তার কোনো গ্যারেন্টি নেই, দুটো থাকবে, যার জন্য ভাড়ার কম বেশি। এখানেও তাই। কেন বললাম? কারণ এটা কক্ষ আর বাসের সিট সেম। কারণ যেখানে বাস সেখানে হুন্ডের সূত্র, ওই জন্য এগুলো নিয়ে আসলাম। তো এগুলোকে দেখ কি হিসাবে, বাসের সিট হিসাবে। একটা বাস যদি থাকে, এটা গেট, এটা ড্রাইভার, এগুলো সব সিট, এগুলো সব উইন্ডো সাইড, এগুলো উইন্ডো সাইড। প্যাসেঞ্জার কোথায় গিয়ে বসবে? আগে উইন্ডো সাইড গুলোতে একটা একটা করে বসে গেল। এবার যদি উইন্ডো সাইড সব কমপ্লিট হয়ে যায়, তাহলে প্যাসেঞ্জার গুলোকে দাঁড়িয়ে থাকবে না, তার পাশে গিয়ে বসবে, এটাই হচ্ছে তো হুন্ডের শক্তি। হুন্ড বলছে সমশক্তি সম্পন্ন কক্ষগুলো যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন গুলো এককভাবে জায়গা দখল করতে থাকবে। আমিও বলছি তাই, যে একই ভাড়া সম্পন্ন বাসের সিটগুলো যতক্ষণ পর্যন্ত খালি থাকবে, প্যাসেঞ্জার গুলো জানলার ধারে সিটগুলো দখল করতে থাকবে এবং তাদের মুখগুলো ড্রাইভারের দিকে হবে। আর যখন সিট পূর্ণ হয়ে যাবে তখন তার পাশে গিয়ে বসবে। তাহলে আজকে দুটো স্টেটমেন্টই জানি, প্রত্যেকটা ডি উপকক্ষের যেগুলো কক্ষ আছে তার শক্তির মান সমান নয়, আর বাসের প্রত্যেকটি সিটের ভাড়াও একই নয়। এবার বাসের সিটের ভাড়া একই নয়, রিজন বলা হয়ে গেছে, যেহেতু প্যাসেঞ্জারকে অন্য জায়গায় পাওয়া যাবে। এখানে রিজন, ওখানে যেমন একটা হায়ার একটা লোয়ার হলো, এখানেও দুটো হবে, একটা হবে হায়ার আর একটা লোয়ার। তার আগে কেন হয় সেটা আগে বলে দিই। dxy, dyz আর dzx, তার আগে পিকচার আছে। এটা x অ্যাক্সিস, এটা y, এটা y অ্যাক্সিস, এটা z, এটা z অ্যাক্সিস, এটা x, বা এটা x অ্যাক্সিস দিলাম যেহেতু আগে x দিয়েছি। এবার dxy যদি ছবি আঁকি, এই তিনটার ছবি সেম, শুধুমাত্র অ্যাক্সিস গুলো পাল্টাবে। dxy, dyz and dzx, এই তিনটে ছবি সেম। পড়ে থাকবে x² y² z²। এটা x² - y² পড়া যাবে না। x² y² অর্থাৎ এটা যদি x ধরি, এটা y ধরি, তাহলে এরকম হবে। এগুলো লোব, এগুলো অরবিটাল। আর যদি z² অঙ্কন করি, এটা z, তাহলে এই তিনখানা পিকচার সেম, এই দুইখানার পিকচারও প্রায় সেম। কিভাবে সেম? এই তিনটে ছবিতে যেগুলো লোব আছে
সেগুলো আছে দুটো অ্যাক্সিসের মাঝ বরাবর। আবার বলছি, চিত্র দুটোকে পার্থক্য কিভাবে করব সেটা হচ্ছে, এই যে তিনটে ছবি আছে, প্রত্যেকটা ছবিতে এই যে লোবগুলো রয়েছে, সেই লোবগুলো রয়েছে অ্যাক্সিস এর মাঝখানে, এই বরাবর অ্যাক্সিস, আর লোব আছে তার মাঝখানে। এরকম করে তিনটে ছবিতে তাই। নিচের ছবিতে চলে আসছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই দুটোতে যেই বরাবর অ্যাক্সিস আছে সেই বরাবর লোব আছে, যেই বরাবর অ্যাক্সিস আছে সেই বরাবর লোব আছে। এবার এতে করে শক্তির পার্থক্য কিভাবে হচ্ছে, এবার সেই ঘটনা বলবো। যখন কেউ বন্ড করে, বন্ধন করে, তো বন্ধনে কি অংশগ্রহণ করে? ইলেকট্রন, তাই তো? এই ইলেকট্রন যখন অংশগ্রহণ করে, তো ইলেকট্রনটা কিভাবে অংশগ্রহণ করে? সেটা হচ্ছে অরবিটালের কি হয়? ওভারল্যাপ হয়। অরবিটালের অভিলেপন, অরবিটালের ওভারল্যাপ। একটু মনে করাচ্ছি, যেমন হাইড্রোজেনের 1s, এই 1s আর 1s ওভারল্যাপ করে কি তৈরি করে? H2। তাহলে কি দেখলাম? H আর H দুটো অরবিটালের ওভারল্যাপ হয়, তবে গিয়ে বন্ড হয়। তো আমাকে যদি বন্ড বানাতে হয়, তাহলে কাউকে না কাউকে অরবিটাল নিয়ে এগিয়ে আসতে হবে। আর কেমিক্যাল বন্ড শিখিয়েছে যে যেগুলো লোব আছে সেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। তো যে এদের সঙ্গে, মানে যার সন্ধিগত মৌল, তাদের সঙ্গে যারা বন্ড করতে আসবে তারা সর্বদা অ্যাক্সিস বরাবর আসবে, না হলে তো বন্ড হবে না। আসতে তো হবেই কাছে। দুজনকে যদি মারপিটে অংশগ্রহণ করায়, ফোনে হবে, কাছে নিয়ে আসতে হবে। তো ঠিক অনুরূপ ভাবে আমি যদি বন্ড করাতে চাই, তাহলে তাকে কাছে নিয়ে আসতে হবে, এবং যে আসবে বন্ধন করার জন্য সে কি বরাবর আসবে? অ্যাক্সিস বরাবর। আর এখানে যে লোব আছে সেটা কোন বরাবর? এই বরাবর। ঠিক আছে? আবার বলছি, যে বন্ধন করার জন্য আসছে সে এই বরাবর আসছে, আর যারা আছে সে এভাবে আছে। এই তিনটিতে সেম ঘটনা। এবার এখানে চলে, লোব আছে এই বরাবর, যে আসছে সেই বরাবর। বিকর্ষণ কোথায় বেশি হবে? নিচেরটাতে। বিকর্ষণ যদি বেশি হয়, শক্তির মান কম হবে না বেশি? বেশি। তাহলে বোঝা গেল এই দুটো লোবে আছে অ্যাক্সিস বরাবর। আবার বলছি, এই দুটো অরবিটালে লোব আছে অক্ষ বরাবর, আর যে আসবে সেও অক্ষ বরাবর, যার জন্য বিকর্ষণের মান বেশি হবে, তার জন্য শক্তির মান বেশি হবে। এখানে এই তিনটেতে, এটা আবার বলছি, যে আসবে সেই বরাবর আর যে আছে সেই বরাবর, তাহলে বিকর্ষণটা তুলনামূলক অনেকটাই কম হবে। তাহলে এই তিনটেতে শক্তির মান কি হবে? কম, আর এই দুটিতে শক্তির মান বেশি। তাহলে আজকে আমরা জানলাম যে প্রত্যেকটা কক্ষকের শক্তির মান সমান নয়, বাসের প্রত্যেকটি সিটের মান সমান নয়। হ্যাঁ, একদম, যেহেতু সেম জিনিস, নিচের দুটো মান সমান, কিন্তু ওদের তুলনায় বেশি। কিন্তু গড় শক্তি বেড়ে যাবে, তার জন্য ওই জন্য আমি কি করলাম, এদিকে বাড়িয়ে দিলাম। তাহলে এটা ডি অরবিটাল। গড় শক্তি অর্থাৎ একজনের শক্তির মান বেড়ে গেল, একজনের শক্তির মান কমে গেল, বাট এভারেজ বেড়ে গেল আগের তুলনায়, তার জন্য বাড়িয়ে দিলাম। এবার এরা কটা ভাগে বিভক্ত হবে? দুটো। একটা কি কম শক্তি সম্পন্ন, আর একটা বেশি শক্তি সম্পন্ন। তাহলে আগে অরবিটালের নামগুলো লিখে এখানে লিখে থাকবে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, আর এখানে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। আর এগুলো তো তাই। এই বরাবর আমি কি দিলাম? এই বরাবর এনার্জি, অর্থাৎ এদিকে যত যাবো এনার্জির মান বাড়বে, বেড়েছে, এটা কমে যাবে তাই কমেছে। এতটুকু ক্লিয়ার? এদেরকে
একসঙ্গে dx হয় dy যে dz এই যে এদের তিনটে অরবিটাল এদের একসঙ্গে একটি নামে ডাকা হয় যার নাম হয় T2g। এদেরকে একসঙ্গে একটি নামে ডাকা হয় যার নাম হবে T2g। আর এদেরকে এই দুটো অরবিটালকে একসঙ্গে একটি নামে ডাকা হয় যার নাম হবে Eg। এটা ভুলে গেলে কোনো প্রবলেম নেই। এবার আসছি কেন ওরা রঙিন হয়। একটি ইলেকট্রন আছে সাপোজ dx হয়, এটা dx হয়, এটা dx হয়, তাহলে এটা যদি dx হয় থাকে এই ইলেকট্রনটা এই ছবির মধ্যে কোথায় আসা উচিত? dx হয়। মানুষ এমনি এমনি মারপিটে অংশগ্রহণ করে না, তাকে বাইরে থেকে কি করতে হয়? শক্তি দিতে হয়। একে কি করলাম? আমি শক্তি দিলাম, প্রচুর পরিমাণে শক্তি দিলাম। কিভাবে দেব? যেভাবে হয়, তড়িৎ দিয়ে হোক, আলো ফেলে হোক, চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে হোক, যা করে হোক। এর যদি শক্তি গ্রহণ করে তাহলে কি এখানে থাকবে নাকি উপরে চলে যাবে? উপরে চলে যাবে। উপরে চলে যাবে, তার মানে এটা কম শক্তি আর এটা বেশি শক্তি। মানুষ যখন নর্মাল অবস্থায় বসে থাকে তখন এরকম থাকে, শক্তি গ্রহণ করলো দিয়ে একদম উত্তেজিত হয়ে গেল, মারপিট করার জন্য মানুষকে খুঁজে বেড়াচ্ছে। ওই রকম সিচুয়েশনে মানুষ বেশিক্ষণ থাকতে পারবে? পারবে না। সে কাউকে মারুক অথবা নাই মারুক, আবার ফিরে কোথায় চলে আসবে? যেখানে ছিল সেখানে। ঠিক অনুরূপ ভাবে এই ইলেকট্রনটিও শক্তি কি করবে? শক্তি কি করবে? বিকিরণ করবে আর পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। এই জায়গাটা এখানে কালারের ব্যাপার আছে। আবার বলছি, একটা ইলেকট্রন শক্তি গ্রহণ করলো দিয়ে নিম্ন শক্তি থেকে চলে গেল উচ্চ শক্তিতে। মানুষ বেশিক্ষণ হায়ার এনার্জিতে এক্সাইটেড অবস্থায় থাকতে পারে না, তখন কি করে? শক্তি বর্জন করে, বর্জন করে এখানে চলে আসে। যখন শক্তি বর্জন করবে, শক্তি যখন বর্জন করবে, আমরা কি জানি? E সমান h নিউ, আর E সমান আবার h নিউ সমান কি? c বাই ল্যামডা। তো যার শক্তি থাকবে তার একটা নির্দিষ্ট কি থাকে? তরঙ্গদৈর্ঘ্য থাকে। তাহলে যে শক্তিটা বর্জন করলো যার একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য হবে, আর তখনই আমি কি দেখতে পাবো? বর্ণ দেখতে পাবো। তার মানে যখন শক্তি কেউ বর্জন করবে তখন আমি কি দেখতে পাবো? তাকে রঙিন দেখতে পাবো। তাহলে ছিল কোথায়? dA, সে T2g হোক অথবা Eg হোক, এগুলো তো d অরবিটালই না। ছিল কোথায়? dA, গেল কোথায়? dA, আবার এলো কোথায়? dA। তাহলে d থেকে d কি হলো? যাওয়া আসা হলো, স্থানান্তর হলো। এটা হলো বলেই তারা কি হলো? রঙিন হলো। রঙিন হলো। তাহলে এটা যাওয়া আসা এগুলোকে একসঙ্গে কি বলে? dd, স্থান অন্তর। তাহলে সন্ধিগত মৌল যে রঙিন হয় তার পেছনে রিজন হচ্ছে dd স্থানান্তর। dd স্থানান্তর কেউ বলে না, কারণ এটাকে কঠিন মনে হয়, তাই সবাই বলে dd ট্রানজিশন। তাহলে একটি রিজন ক্লাস 12 এ, আশা করছি ক্লাস 12 এ যে কোশ্চেন আসবে সে যে কম্পাউন্ড হোক না কেন রিজন এটাই হবে। কালারের যে সন্ধিগত মৌল রঙিন হয় তার কারণ হবে dd স্থান অন্তর ঘটে। ওকে, তাহলে এটা হলো থিওরি। এর পরের দিন যেটা শুরু করব সেটা এখান থেকে প্রবলেম শুরু করব।